কোশ্চেনটা এই যে 6 নাম্বার অঙ্ক। হ্যাঁ, আজকে আমরা 6 দিয়ে শুরু করব। প্রবলেম নাম্বার 6 5 পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো 6 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। ভাই এই শীটটা কি আমাদের দিছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ দিছি, যারা পাওয়া না তাদেরকে আমি পিডিএফ ফাইল দিয়ে দিছি। ঠিক আছে, ফ্লেক্সিবল বাজেট 6 নাম্বার লেকচার। যারা ক্যাপিটাল পাওয়া নাই ওরা মার্কেটিং আবার এটা একটু, পাইছি ভাই। হ্যাঁ যারা পাওয়া নাই ওরা আবার একটু বললো, আমি দিয়ে দিব না আজকে। তো এখানে কোশ্চেনটা দেখি কি বলছে। ফ্রম দ্য ফলোইং ডিটেলস এগেইনস্ট প্রোডাকশন অফ 8000 ইউনিট 2012, অর্থাৎ 2012 সালে তাদের প্রোডাকশন কত হয়? 12,000 ইউনিট। তো মাইক্রো রাখতে হবে। প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 10,000 অ্যান্ড 12,000 ইউনিট, অর্থাৎ আমাদের 10,000 ইউনিটের বাজেট তৈরি করতে বলছে এবং 12,000 ইউনিটের বাজেট তৈরি করতে বলছে। তো প্রথমে ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে 40,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 16,000 টাকা, ওয়েজেস মজুরি দেওয়া হয় 30,000 টাকা, ফ্যাক্টরি এক্সপেন্স 20,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 টাকা, সেলিং এক্সপেন্স 30,000 টাকা, টোটাল মোট খরচ হয় 1,76,000 টাকা। তো সেলস ভ্যালু দেওয়া আছে 2,40,000, আর তারা প্রতি বছর প্রফিট করে হচ্ছে কত? 64,000 টাকা প্রফিট করে। আমাদের নিচে কি বলছে দেখি। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট, অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট যেটা ছিল সেই টাকাটাকে আমাদের কি করতে বলছে, এটা 2% বাড়াইতে বলছে। ঠিক আছে, ম্যাটেরিয়াল কস্ট লাইকলি টু গো আপ বাই 2%, অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট আগে 40,000 হইতো, এই 40,000কে আমাদের 2% বাড়াইতে বলছে, অর্থাৎ 42,000 নিয়ে আমাদের কাজ করতে হবে। ওয়েজেস আর পেইড এ প্রাইস রেট টাকা 3 পার ইউনিট, অর্থাৎ ওয়েজেস বাবদ তাদের খরচ হইতেছে প্রতি এককে 3 টাকা করে। এখন খেয়াল করে দেখো, এখানে ওয়েজেস কত দেওয়া? 30,000 টাকা। এই 30,000 টাকা কত ইউনিটের? 8,000 ইউনিটের। সেই হিসাবে কিন্তু একটার দাম যদি 3 টাকা করে হয় ওয়েজেস, ঠিক আছে, তাহলে 8,000-এ কত হওয়া উচিত ছিল? 3,24,000 টাকা মোট মজুরি হওয়ার কথা ছিল, কিন্তু কোশ্চেনে মজুরি কত দেওয়া আছে? 30,000 টাকা। তো এইরকম যদি থাকে তাহলে আমরা কি বুঝবো এটা দিয়ে? যে এই যে 8,000 ইউনিট, এই 8,000 ইউনিটের খরচ এবং রেভিনিউ আর কি প্রফিট বলে এখানে দেওয়া আছে। তো 8,000 ইউনিটে যদি একটার দাম যদি 3 টাকা করে হয়, মানে মজুরি যদি আমাদের প্রতি ইউনিটে 3 টাকা করে দেওয়া হয়, তাহলে 3,24,000 হওয়ার কথা, কিন্তু কোশ্চেনে দিছে কি 30,000, অর্থাৎ বাকি যে 6,000 আছে ওই 6,000 হচ্ছে ফিক্সড কস্ট। ঠিক আছে, প্রতি এককের যদি খরচ দেওয়া থাকে ওই খরচের সাথে আমরা যদি ইউনিটের গুণ দেই তাহলে যেটা পাই সেটা হলো মোট পরিবর্তনশীল ব্যয়। 3 টাকা হলে একটার পরিবর্তনশীল ব্যয়, 8,000 ইউনিটে হলো 24,000 টাকা পরিবর্তনশীল ব্যয়। বাকি যে 6,000 রইল এই 30,000-এর মধ্যে, এই 6,000 হলো ফিক্সড কস্ট। তো ওই 6,000-এর কথাই এখন বলবে যে কি করতে হবে ওই 6,000 টাকাটা। The fixed benefit paid to likely আর লেবার আর লাইকলি টু গো আপ বাই 10%, অর্থাৎ ফিক্সড বেনিফিট কার? লেবারের, অর্থাৎ ওই যে মজুরি যে দিছি যাদের, তাদের যে ফিক্সডের যে অংশটুকু, সেই অংশটুকু কি করতে বলছে? 10% আমাদের বাড়াইতে বলছে। অর্থাৎ এখানে আমরা ফিক্সড কত বের করতে পারছি? 30,000-এর মধ্যে 24,000 ছিল ভেরিয়েবল কস্ট আর 6,000 ছিল ফিক্সড কস্ট। ওই 6,000 টাকাটা আমাদের কি করতে বলতেছে? 10% বাড়াইতে বলতেছে, অর্থাৎ 6,600 নিয়ে আমাদের কাজ করতে হবে ফিক্সড কস্টে। ঠিক আছে, এরপরে আসি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কথা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মে গো আপ বাই 5%, অর্থাৎ ডিউ টু নর্মাল ইনক্রিমেন্ট, অর্থাৎ এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত দেওয়া আছে? 40,000 টাকা। এই 40,000 টাকাকে কি করতে বলছে? 5% আরো বাড়াইতে বলছে। 5%-এ যা আসে, অর্থাৎ 2,000 মেবি আসে, 42,000 টাকা দিয়ে আমরা কাজ করব। এরপরে না 5% তো, হ্যাঁ 2,000 আসে, 2,000 মানে 42,000 নিয়ে আমরা কাজ করব যখন আমরা 10,000 এককের বাজেট তৈরি করবো এবং 12,000 এককের বাজেট তৈরি করবো। ঠিক আছে, এরপরে কি বলছে? সেলিং এক্সপেন্স রেজ বাই 5% এগেইনস্ট ইনক্রিজ অফ 20 অর এনি পার্ট দোজ অফ অ্যাবভ 8,000 ইউনিট, এবং লাস্টে কি বলছে? যে সেলিং প্রাইসটা 10% কমায় ফেলতে। তো এই লাইনটার কাজটা আমরা একটু পরে যাব। আমরা এই উপরে এতটুকুর মধ্যে যা বলছে সেই কাজগুলো আমরা একটু আগে করে নেই, এরপরে আমরা ওই পার্টে যাব। ঠিক আছে, একসাথে সবগুলো দেখতে গেলে প্যাচ থেকে যাবে, যে একটা আমি বুঝাইতেছি আবার আর একটা চলে গেলে তোমাদের বুঝতে প্রবলেম হবে। এই জন্য আমি কি করব, আগে এই পার্ট, এতটুকু পার্টের আমরা কাজ একটু পরে করব, আমরা উপরের ওই কাজ আগে করে আসি। ঠিক আছে, তো খাতায় সবাই কি কোশ্চেন তুলে রাখছিলা?
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোশ্চেন গুলো একটু বড় তো খাতায় তুলে রাখলে সুবিধা হয় বুঝতে তোমাদের। না ভাই, কোশ্চেন তো পাই নাই ভাই, তুলতে পারিনি এই জন্য। তাহলে আমি আজকে কোশ্চেন দিয়ে দিব না, তোমরা আপাতত না হলে করো, এটার স্ক্রিনশট নিয়ে রাখো এই প্রশ্নটার। আমরা বোর্ডে অঙ্ক করবো তো, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো যেটা খাতায় তুলে নেয়, এটা বুঝতে সমস্যা হবে না। আর যাদের বই আছে বইয়ে যেখানে যে সাল অনুযায়ী খুঁজলে পেয়ে যাবা, ঠিক আছে? যে ভাই কোনো এটা কোন বইতে, বইয়ে ভাই? এটা যে কোনো বইতেই আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ট্যাক্সেবল বাজেট চ্যাপ্টারে যে এই সাল অনুযায়ী খুঁজবা, দেখবা আছে কিনা, যদি বই থাকে। অনেকে তো বই কিনে নেই, তাহলে একটু সুবিধা হয়। আগের থেকেই সব খুঁজে বের করে রাখবো যে কয়টা পাও, তাহলে বুঝতে, বোর্ডে অঙ্ক করলে বুঝতে সমস্যা হবে না। নাহলে এইভাবে একসাথে দুইটা একটু সমস্যা হয়ে যায় দুইটা বুঝতে। আমরা ওয়ার্কিং এ চলে যাব। হ্যাঁ, তো ফার্স্ট আমরা একটু বলে নিই কি কি ওয়ার্কিং করবো এখানে এই অঙ্কটার মধ্যে, কি কি ওয়ার্কিং করবো। ফার্স্ট যেটা করবো সেটা হলো, আমাদের প্রশ্নে বলছিল যে ম্যাটেরিয়াল কস্টে 2% বাড়াইতে, ঠিক আছে? অর্থাৎ 42,000 টাকাকে আমরা আরো 2% বাড়াবো, এটা হলো ফার্স্ট কাজ, ঠিক আছে? এটার কিন্তু পার ইউনিটের কথা বলছে, অর্থাৎ একটা ইউনিটের যেই টাকাটা সেটা বাড়াইতে বলছে। এটা কিন্তু পার ইউনিটে না, এটা কিন্তু এই 40,000 টাকা কিন্তু এই 8,000 ইউনিটের জন্য 40,000 টাকা ম্যাটেরিয়াল কস্ট দেওয়া। এক ইউনিটের জন্য আসছে কত, 5 টাকা নাকি? 40,000কে আমি যদি 8,000 দ্বারা ভাগ করি, তাহলে যে 5 টাকা বের হলো, ওই 5 টাকা হলো একটা পণ্যের ম্যাটেরিয়াল কস্ট। ওই 5 টাকাকে আমাদের আরো 2% বাড়াইতে হবে, এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি, এই যে এখানে যেটা আমরা মুখে মুখে করছি যে 8,000 ইউনিটের সাথে 3 গুণ দিলে আসছে 24,000 টাকা ওয়েজের। আর আমরা বলছিলাম তাহলে বাকি যে 6,000 রইল 30,000-এর মধ্যে, সেটা হলো ফিক্সড। ওই কাজটাও আমাদের খাতায় করে দেখাইতে হবে, এটা দ্বিতীয় কাজ। থার্ড কাজ হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটাকে 5% বাড়াইতে হবে, ঠিক আছে? আর 4 নাম্বার কাজে ওই যে পরের যে অংশটুকু ওইটার হলো 4। আর লাস্টে আর একটা কাজ আছে যে সেলিং প্রাইসটাকে রিডিউস করতে বলছে 10%, এটা হলো 6 নাম্বার ওয়ার্কিং। এরকম ভাবে আমরা 5টা বা 6টা ওয়ার্কিং হবে, সেই ওয়ার্কিং করে আমরা যে ফ্লেক্সিবল বাজেটের যে ছক করতে হয় ওই ছকটাতে চলে যাব। তো আমরা অঙ্কে যাই। কোশ্চেনটা আমরা সাইডে একটু তুলে রাখি, তাহলে বুঝতে হয়তো সমস্যা হবে না। ম্যাটেরিয়াল শর্টকাটেই লিখি, হ্যাঁ, ম্যাটেরিয়াল কস্ট 40,000, ডিরেক্ট এক্সপেন্স 16,000, ওয়েজেস 30,000, ফ্যাক্টরি এক্সপেন্স 20,000, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000, সেলিং এক্সপেন্স 30,000 দা। এই কয়টা জিনিস হলেই হবে আপাতত, কোশ্চেনে এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা প্রথমে বলছিলাম ওয়ার্কিং একে কি করব, অঙ্ক হলো 6 নাম্বার। ওয়ার্কিং নাম্বার 1, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আগে বের করব। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আগে আমরা বের করব। কিভাবে পাবো? ম্যাটেরিয়াল কস্টের মোট যে টাকা, অর্থাৎ 40,000 টাকা, এই 40,000 টাকা ছিল 8,000 ইউনিটের, এই জন্য 8,000 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? তো যেটা পেলাম সেটা হলো টাকা 5 পার ইউনিট। একটা ইউনিটে আমাদের ম্যাটেরিয়াল কস্ট যায় হলো 5 টাকা করে, ঠিক আছে? একটা ইউনিটে আমাদের ম্যাটেরিয়াল কস্ট যাবে 5 টাকা করে। তো এই 5 টাকাকে আমাদের প্রশ্নে বলছিল যে 2% বাড়াইতে, তাহলে আমরা কি লিখবো, যে নিউ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এই 5 টাকার সাথে আমরা আরো কি করব, 2% অ্যাড করব। 5 প্লাস এটা কত আসে কি করো তো একটু, 1 মনে হয় 0.10 পার ইউনিট কস্ট, এটা আমাদের ফার্স্ট ওয়ার্কিং। সেকেন্ড যেটা চাইছিল
মানে সেকেন্ড যে ওয়ার্কিংটা আমরা করব সেটা হলো ওই ডিরেক্ট লেবারের কস্টের ডিরেক্ট এক্সপেন্সের রেটটা আমাদের প্রয়োজন, এই জন্য ডিরেক্ট লেবার কস্টের আমরা ডিরেক্ট এক্সপেন্সের রেটটা আমরা বের করি। হ্যাঁ, ওইটা তখন বলতে ভুলে গেছি। ডিরেক্ট যে এক্সপেন্সটা আছে, ডিরেক্ট এক্সপেন্স, এটার প্রতি এককে কত খরচ সেটা বের করবো। ডিরেক্ট এক্সপেন্স পার ইউনিট কিভাবে পাবো? ডিরেক্ট এক্সপেন্সের মোট টাকা 16,000 ছিল এবং এই 16,000 ছিল 8,000 ইউনিটে। আমি একটাই কত করে পেলাম? টাকা 2 পার ইউনিট। ঠিক আছে, তো এই দুইটা ওয়ার্কিং একটু খাতায় তুলি, তোলা হলে আমি পরের ওয়ার্কিং এ যাবো। সবাই একটু খাতায় তুলি দুইটা ওয়ার্কিং, একটু ফাস্ট তুলবা কারণ বোর্ড ছোট তো ওই জন্য বারবার মুছে মুছে দেখতে হইতেছে। ভাইয়া হয়েছে তোলা, তাড়াতাড়ি করেন। বাকিটা তুলো। তিন নাম্বার ওয়ার্কিং, ওয়েজেসের ফিক্সড এর অংশটুকু বের করব। ওয়েজেসের ফিক্সড কতটুকু সেটা বের করব। ওই যে ভাই 6,000 টাকা ভাই, তাই না? ওটা নাকি? হ্যাঁ, এটা আমরা এখন করে দেখাবো কিভাবে করব। যে আমাদের মোট টাকা হলো ওয়েজেসের 30,000, এখান থেকে আমি বাদ দেব কি 8,000 ইউনিটে কত খরচ হওয়ার কথা ছিল। 3 টাকা করে একটার দাম বলা ছিল, যে একটা ইউনিট প্রতি আমাদের 3 টাকা করে মজুরি দেওয়া হয়, অর্থাৎ 30,000 মোট। তার থেকে ভেরিয়েবল কস্ট 24,000 বাদ দিলে আমি পাইতেছি ফিক্সড কস্ট। ফিক্সড পোর্শন মানে ফিক্সড এর কতটুকু আছে সেই টাকাটা আমরা বের করলাম, 6,000 টাকা। ঠিক আছে, এই 6,000 টাকাকে আবার বলছিল যে আমাদের বাড়াইতে, কত পার্সেন্ট বাড়াইতে বলছিল? 10% বাড়াইতে বলছিল। যে ওয়েজেস বা লেবারে যে বেনিফিটটা পাওয়া যায়, ফিক্সড বেনিফিট, এই ফিক্সড বেনিফিটটাকে আমাদের আরো 10% বাড়াইতে হবে। আমরা 10% বাড়াই। নিউ ওয়েজেস ব্র্যাকেটে ফিক্সড ইন্ডিকেট করে দেই, ফিক্সড এর জন্য 6,000 যোগ 6,000 10%, অর্থাৎ 6,600 টাকা। ঠিক আছে, এটা হলো থার্ড ওয়ার্কিং ছিল। 4 নাম্বার ওয়ার্কিং, এটা পরেই তোলো, আমরা 4 নাম্বারটা বুঝিনি, তারপরে একবারে দুইটা তুলে ফেলো। অ্যাডমিনিস্ট্রেটিভটা 10% বাড়াইতে বলছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে আমাদের অঙ্কে 40,000 টাকা। তাহলে লিখি নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। 40,000 টাকাকে আমাদের 10%, না সরি 5% বাড়াইতে বলছে। 40,000-এর 5% বাড়াবো, 40 আর এখানে 2, 42,000 টাকা। 42,000 টাকা। এখানে আমাদের 4টা ওয়ার্কিং, আর 2টা ওয়ার্কিং করলেই আমাদের ওয়ার্কিং শেষ হবে অঙ্কে। ভাই 4 নাম্বারটা আবার একটু বলুন তো ভাই, 4 নাম্বারটা। 4 নাম্বারটা বলছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মে গো আপ বাই 5%, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা আছে সেটা আরো 5% বাড়াইতে বলছে।
শেষ হলে আমরা পরের যে ওয়ার্কিংটা সেটাতে যাব। ভাই শেষ। আমরা পরের ওয়ার্কিং এ যাওয়ার জন্য আমরা একটু কোশ্চেনটা একটু আবার একটু দেখে আসি। অতটুকু আমাদের একটু অংশ বাকি ছিল কোশ্চেনের, ওইখানে যাই। লাস্টে একটু বাকি ছিল, সেটা হলো সেলিং এক্সপেন্স। হ্যাঁ, সেলিং এক্সপেন্স এখানে কত আছে? 30,000 টাকা। এটার কথা বলতেছে। সেলিং এক্সপেন্স raised by 5% against increase of 20% or any part those of above 8,000 unit। অর্থাৎ তোমার প্রোডাকশন যদি 8,000 ইউনিটের বেশি হয়, ঠিক আছে, আমাদের বাজেট করতে বলছে কি 10,000 আর কত 12,000। তো এখানে এটা বলতে ইন্ডিকেট করতেছে যে যদি অ্যাবভ 8,000 ইউনিট অর্থাৎ 8,000 ইউনিটের বেশি হয় উৎপাদন, তো আমরা দেখবো ওই বেশিটা পার্সেন্টেজ অনুযায়ী কতটুকু বাড়ছে। এখান থেকে কিন্তু ইজিলি বোঝা যাইতেছে যে কত টাকা কত ইউনিটে বাড়ছে। 8,000 থেকে যখন 10,000 গেছে তার মানে এখানে বুঝতেছি আমরা 2,000 বাড়ছে। আবার 8,000 থেকে যখন 12,000 পণ্য তৈরির কথা চিন্তা করতেছে তখন বুঝতেছি যে আমাদের 4,000 ইউনিট বৃদ্ধি পাইছে। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে যে এটা যদি পার্সেন্টেজ অনুযায়ী বাড়ে, অর্থাৎ 8,000 থেকে তুমি যে 10,000 গেছো অথবা 8,000 থেকে যে তুমি 12,000 গেলা, অর্থাৎ 2,000 বাড়লো আর 4,000 যে বাড়লো, এই যে বাড়াটাকে আমাদের প্রথমে কি করতে হবে, পার্সেন্টেজ অনুযায়ী কত বাড়ছে অর্থাৎ শতকরা কত বাড়লো সেটা আগে বের করতে হবে। ঠিক আছে, ওইটা বের করার পর আমরা একটা পার্সেন্টেজ পাবো। ওই পার্সেন্টেজ অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে। অর্থাৎ সাপোজ মনে করো 8,000 10,000 থেকে আমরা যদি 8,000 বাদ দিই তাহলে কত হলো 2,000। আর ওই 2,000-কে আমি 8,000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের যে পার্সেন্টেজটা বের হবে মেবি 40% না কত জানি 25% কত জানি বের হয় মেবি। তো ওই 25% অনুযায়ী আমাদের এখানে কাজটা হবে। তো ধরলাম 25%ই বের হয়েছে। হ্যাঁ, তো এইখানে বলতেছে কি যে আমাদের বাড়বে, একটা রেঞ্জ দিয়ে দিছে, অর্থাৎ 20% যদি আমাদের ইনক্রিজ হয় প্রোডাকশন, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, সেলিং এক্সপেন্সটা 5% বাড়াইতে হবে। ঠিক আছে, তো 20-এর পরে যদি আবার একটু বাড়ে, অর্থাৎ মনে করো যেটা আমরা বললাম যে 25% হয়েছে হিসাব করে, কিভাবে 10,000 থেকে 8,000 বাদ দিয়ে হয়েছে 2,000। 2,000-কে আবার পুনরায় 8,000 দ্বারা ভাগ করলে আমরা শতকরা পাবো যে শতকরা কতটুকু বাড়লো। তো আমরা হিসাব করে দেখতেছি যে এখানে 25% শতকরায় বাড়ছে। তো এখানে প্রশ্নে বলছে 20% অর এনি পার্ট, অর্থাৎ 21 হইতে পারে 22 হইতে পারে, কিন্তু 20 মিনিমাম একটা রেঞ্জ। 20-এর পরে যত বাড়বে ততই আমাদের কি হবে, সেলিং এক্সপেন্সটা বেড়ে যাবে। ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করতে পারবো বোর্ডে যখন দেখাবো তখন। তো একইভাবে এখানে দেখো এই 12,000 আর 8,000 ইউনিট পার্থক্য হলো 4,000। 4,000-কে 8,000 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে বের হবে কি 50%। তো 50%-এর ক্ষেত্রে কিভাবে হিসাবটা করবো, 50-র মধ্যে কিন্তু 20 দুইবার আছে নাকি, অর্থাৎ 50%-কে যদি আমি পার্ট পার্ট করি তাহলে 3টা পার্ট হবে। কিভাবে 3টা পার্ট হবে, কারণ 20-এর মধ্যে 50-এর মধ্যে যদি 50-কে যদি ভাগ করে তাহলে 3টা পার্ট হবে। কিভাবে পার্ট হবে, এই যে 20 আর এক্সট্রা অতিরিক্ত কিছু থাকে নাকি, তার মানে কি 3টা পার্ট হইতেছে। প্রতি পার্টের জন্য আমাদের বলছে 5% করে সেলিং এক্সপেন্স বাড়াইতে। ঠিক আছে, এই দুইটা কাজ করব। আর লাস্টে বলছে অল সেলিং প্রাইস আর টু বি রিডিউস বাই 10%, অর্থাৎ সেলিং প্রাইস 10% কমাবো। কখন কমাবো এটাও বলে দিছে যে অ্যাবভ 10,000 ইউনিট, অর্থাৎ প্রোডাকশন যদি 10,000-এর বেশি হয় তাহলে সেলিং প্রাইসটা 10% কমবে। 10,000 বা 10,000-এর আগ পর্যন্ত সেলিং প্রাইস আগে যা ছিল তাই হবে। অর্থাৎ 2,40,000-কে আমি যদি 8,000 দিয়ে ভাগ করি, আমাদের যেটা আসতেছে সেটা সব ক্ষেত্রেই থাকবে। অর্থাৎ 8,000 ইউনিটের ক্ষেত্রেও যে রেট, আমাদের 10,000 ইউনিটের ক্ষেত্রেও সেম রেট। আর আমাদের কোশ্চেনে বলছে 10,000-এর বেশি যদি বিক্রি হয় তখন সেলিং প্রাইসটা 10% কমে যাবে। তার মানে আমাদের এখানে দুইটা ওয়ার্কিং করতে হবে, এক হলো সেলিং এক্সপেন্সটা নিয়ে কাজ করতে হবে আর সেলসকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা বোর্ডে দেখি।
এখন যাই সেলিং এক্সপেন্স 5% বাড়াতে হবে। ওয়ার্কিং নাম্বার কত জানি 6 মনে হয় না, 1 2 3 5, ওয়ার্কিং নাম্বার 5। সেলিং এক্সপেন্স করুন ফর, প্রথমে করব 10,000 ইউনিটের, 10,000 ইউনিটের আমরা সেলিং এক্সপেন্স বের করব। তার আগে আমাদের বের করতে হবে কি পার্সেন্টেজ চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ অফ সেলস। কিভাবে পাবো? আমাদের প্রোডাকশন হলো নতুন করে করার কথা 10,000, আর আগে ছিল 8,000। এটাকে আমি যদি 8,000 দ্বারা ভাগ করি আর যদি 100 দ্বারা গুণ করি, এটা মুছে দিতে লাগতেছে না, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো হলো 2,000 ডিভাইডেড বাই 8,000 ইন্টু 100, এখানে 25% আসবে। ঠিক আছে, 25%। 25% কে তুমি কয়টা পার্ট করতে পারবা 20% অনুযায়ী? এটাকে যদি আমি প্রথমে ভাঙি 25 কে, তাহলে 20 লিখতে পারবো, আর অতিরিক্ত কত আছে, আর 5 আছে নাকি, অর্থাৎ 2টা পার্ট হয়ে গেছে। কিন্তু অর্থাৎ যতগুলো পার্ট করা যাবে অতগুলো পার্ট অনুযায়ী আমাদের সেলিং এক্সপেন্স বানাতে হবে। হ্যাঁ, অর্থাৎ কি এইটা আর এটা যোগ করলে কিন্তু আমার 25 আসতেছে। তো আমরা এখন কি করব, সেলিং এক্সপেন্স কত বাড়াবো? সেলিং এক্সপেন্স, নিউ সেলিং এক্সপেন্স লিখি। আমাদের সেলিং এক্সপেন্স কোশ্চেনে ছিল 30,000 টাকা। ঠিক আছে, এর সাথে কত বাড়বে? আমাদের কোশ্চেনে বলছিল প্রতি পার্টের জন্য, ঠিক আছে, 5% করে বাড়াইতে। তাহলে এখানে যেহেতু একটা পার্ট হয়েছে আর এখানে আর একটা পার্ট হয়েছে, তার মানে 2টা পার্ট, এই জন্য আমাদের 10% বাড়াইতে হবে। হ্যাঁ, 30,000-এর 10% আমাদের বাড়াতে হবে। ভাই 20 এর উপরে উঠলে শোনা ভাই হ্যাঁ, 5% বাড়ানো লাগবে না ভাই? 20 অর এনি পার্ট বলা আছে, 20 অর এনি পার্ট, আর অর্থাৎ 5 তো ভাই 20 করে নেই। নিয়ে, 5 তো 20 ভাই করে নিয়ে যত থাকবে ওইটার জন্য আবার কাউন্ট করতে হবে এক্সট্রা। ও, ঠিক আছে, তাহলে পার্ট বলতে 20 নেওয়ার পরে যা থাকবে ওইটাকে আবার আলাদা কাউন্ট করতে হবে। 20 নেওয়ার পরে যা থাকবে ওটাকে আলাদা কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে মনে করো 41 বের হইলো, তাহলে আমাদের 41 কে কিন্তু 3টা পার্ট তৈরি করা যাবে। কিভাবে? 20 20 আর 1। ঠিক আছে, তার মানে কি ওই 20 ওভার করলেই আমাদের আর একটা পার্ট বেড়ে যায় প্রতি 20 ওভার করলে। এই জন্য সেলিং খরচটা আমাদের 5% বাড়াইতে বলছে, যেহেতু 2টা পার্টের জন্য 10% বাড়াইতে হবে। তার মানে এখানে 33,000 টাকা আসতেছে। ঠিক একইভাবে আমাদের 12,000 ইউনিটটা করতে হবে। তো এটা তুলো তাড়াতাড়ি, তুলে 12,000 ইউনিটটা করবা। এই 10-এর জায়গায় জাস্ট খালি 12 লিখবা, এটা 50 হয়ে যাবে, 3টা পার্ট হবে তখন, তখন এখানে চেঞ্জ হয়ে যাবে টাকাটা। সবাই একটু তাড়াতাড়ি করি। দুইজন ডিসকানেক্ট হয়ে গেছে না? শান্ত কই হারাই গেল। আজকে আবার আশিকুল কই গেল? আশিকুল নাই। স্যার, হ্যাঁ বলো। আজকে 11টায় ক্লাসটা কেন দিলেন? 5টায় তো ভালো ছিল ক্লাস। না, আমাদের ক্লাস প্রতি সপ্তাহে 4টা, 2টা সাবজেক্টের 4টা ক্লাস, একটা সকালে একটা বিকেলে, সব বেঁচেছে। সকালে ক্লাসটা করতে প্রবলেম হয় এখন বাসায়। সব বেঁচেই হ্যাঁ, এইভাবে। করলে 5% আছে। হুম, বুঝি নাই।
সেলিং এক্সপেন্স ফর 12,000 ইউনিট, পার্সেন্টেজ চেঞ্জ অফ সেলস, এটা 12,000 হয়ে যাবে। এটা 4,000 হয়ে যাবে। 50% হয়ে যাবে। এটাকে 3টা পার্টে ভাগ করা যাবে, অর্থাৎ 20 20 10। সেলিং এক্সপেন্স তাহলে কি হয়ে যাবে, এখানে যেহেতু 3টা পার্ট 15% হয়ে যাবে, প্রতি পার্টের জন্য 5% করে। তার মানে এখানে 34,500 হয়ে যাবে। 34,500 হয়ে যাবে। ভাইয়া একটু আরেক বুঝান। ওই তখন আগেরটা 10% আর এবারকার 15%, এটা না। আগেরটা 2টা পার্ট ছিল, 5 করে, এই প্রতি পার্টের জন্য 5 করে বাড়াইতে বলছে কোশ্চেনে। এখন 3টা পার্ট, এই জন্য 15% হয়েছে। এরকম যত পার্ট বাড়বে ততই আমাদের 5 করে বাড়তে থাকবে। আচ্ছা ভাই, এটাকে দেখাই দিব 20 20 10। হ্যাঁ, দেখাই দিতে পারো, সমস্যা নেই। এই অঙ্কটা, এই চ্যাপ্টারটার মধ্যে এই অঙ্কটা একটু ঝামেলা ছিল, এছাড়া আর কোনোটা এরকম নাই। ঠিক আছে, আর পরীক্ষায় আসে এই পার্টটার জন্য, 5 নাম্বার ওয়ার্কিংটা করতেছি না, এইটার জন্য পরীক্ষায় আসে। আর আসলে হুবহু আসে, কোনো চেঞ্জ করে না এটা। আমাদের আরো একটা ওয়ার্কিং বাকি আছে এখন। ভাই ক্লাসে কি এই শীটটা দিছিলেন ভাই? ক্লাসে আগে থেকে যারা করতেছে ওদের দিছি, এটা আমাদের বেচের 2 নাম্বার লেকচার শিট ছিল। তোমরা পাইছো কিনা খেয়াল নাই আমার। আমরা তো ভাই ফেব্রুয়ারি থেকে আপনার কাছে পড়তেছি ভাই। দেখো বাসায় একটু খুঁজে কি কি লেকচার শিট পাইছো। ক্যাপিটাল মার্কেটিং এটা আছে। ক্যাপিটাল বাজেট পাইছো, আর মনে হয় অ্যাবজর্পশন ভেরিয়েবল মেবি পাইছো নাকি। অ্যাবজর্পশন তো পরে আগে করাইছো, সবার ফার্স্ট ইয়ার অ্যাবজর্পশন। 2 নাম্বারে করাইছি এইটা, আরো মাঝখানে ক্যাশ বাজেট করাইছি। ক্যাশ বাজেট আর ক্যাপিটাল বাজেট, এই 2টা শিট পাইছি। আমরা ওয়ার্কিং নাম্বার 6 এ যাব। সেলিং প্রাইস বের করব। সেলিং প্রাইস পার ইউনিট বের করব। প্রথমে 8,000 ইউনিট একটা বের করব। 8,000 ইউনিটে মোট বিক্রয় মূল্য দেওয়া ছিল 2,40,000 টাকা, আর আমাদের একক ছিল 8,000 ইউনিট। তাহলে আমাদের প্রতি এককে বের হইতেছে 30 টাকা, না? প্রতি একক 30 টাকা বের হইতেছে। ফর 10,000 ইউনিটে কিন্তু ওইটাই থাকবে। হ্যাঁ, 10,000 ইউনিটে ওই 30 টাকাই থাকবে, কারণ এটার বাড়ানো বা কমানোর কথা কিছু বলে না, এই জন্য 30 টাকাই থাকবে। কিন্তু যখন 12,000 ইউনিটে যাবে, অর্থাৎ অ্যাবভ 10,000 ইউনিট, তখন এই টাকাটা চেঞ্জ হয়ে যাবে, এটা কমে যাবে। পোস্টে বলে দিছে যে 10% কমে যাবে। তাহলে আমরা কি করব, এই 30 টাকা থেকে 30 টাকার 10% কমিয়ে দিব। অর্থাৎ 30 - 3 টাকা
27 টাকা নিয়ে আমরা কাজ করব যখন আমরা 12,000 ইউনিটে মান বসাতে যাব সেলসের তখন। হইলে সবাই ছক করে। দুইটা বাজেটের জন্য দুইটা ঘর হবে, টাকার ঘর, আর আমরা রেটের একটা ঘর দিব, তিনটা কলাম, আর ডিটেলস একটা 4টা কলাম হবে। হ্যাঁ, সবার কি হয়েছে? হলে আমি ছকে যাব। তোলা হইছে। ভাই এই অঙ্কে কি আবার ছক আছে ভাই? হ্যাঁ, এতক্ষণ ওয়ার্কিং করলাম, মেন অঙ্ক তো এখন। আরে হ্যাঁ, লান তুমি অঙ্ক শেষ। সরি, বেশি দিয়ে হচ্ছে, দুইটা বাজেট চেয়েছি না, 10,000 ইউনিট আর 12,000 ইউনিট। এক্সিবল বাজেট আমাদের কি কি চাইছে এখানে? প্রথমে আমাদের বসাইতে হয় ভেরিয়েবল কস্ট গুলো। ভেরিয়েবল কস্ট, প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট গুলো বসাবো। তো ভেরিয়েবল কস্ট কোনগুলো? এই যে ম্যাটেরিয়াল, তারপরে ডিরেক্ট এক্সপেন্স, তারপরে ওয়েজেস, এই তিনটা হলো ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, এই তিনটা আমরা বসালাম। ম্যাটেরিয়ালে আমরা বের করছিলাম 5.10 রেট, ডিরেক্ট এক্সপেন্সে বের করছিলাম 2 টাকা, ওয়েজেসে আমরা বের করছি, প্রশ্নে দেওয়া ছিল 3 টাকা করে প্রতি এককে। এরপরে আমরা যাব, এর নাম হবে এই নাম্বার দিয়ে টোটাল ভেরিয়েবল কস্ট। এরপরে সেমি ভেরিয়েবল আনতে হবে এই অঙ্কের মধ্যে। ওই সেলিং এক্সপেন্সটা দুইটা লেভেলে 2 রকম টাকা দেওয়া। হ্যাঁ, তো যখন দুইটা লেভেলে 2 রকম টাকা দেওয়া থাকবে এবং ওই টাকাটাকে ভেরিয়েবল কতটুকু আর ফিক্সড কতটুকু সেটা আলাদা করা যাবে না, তখন আমাদের নিয়ম হচ্ছে যে এটাকে সেমি ভেরিয়েবলের মধ্যে দেখাতে হবে। সেমি ভেরিয়েবল কস্ট, এখানে একটাই আছে, সেটা হলো সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স একটা ছিল, কত বের করছিলাম জানি, প্রথমটা সেলিং 33, হ্যাঁ 33, পরটা ছিল 34,500। বি নাম্বার দিয়ে হবে টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। তারপরে হবে ফিক্সড কস্ট।
ফিক্সড কস্টে আমাদের আসবে হলো ফ্যাক্টরি এক্সপেন্স, এটা সব ফিক্সড কস্টটা সব লেভেলে সেম থাকে 20,000 20,000। এর নিচে লিখলে মনে হয় দেখা যাবে না, আর একটা এন্ট্রি লেখা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা আমরা ওই যে বাড়ায় রাখছিলাম 42,000 বানায় রাখছিলাম, ওটা লিখব। আরো কয়েকটা এন্ট্রি বাকি আছে, এতটুকু আগে তুলে নাও। আমি উপরে মুছে লিখে দিই। হ্যাঁ, আমাদের তো এখানে কাজ বাকি ছিল, কাজ তো দেখানি হয় নাই। কত জানি ছিল, 10,000 ইউনিট, 12,000। কাজ বাকি ছিল এখানে। আমরা যে উপরে লিখি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পরে আসবে, সেদিন তো বসাইছি ওয়েজেস এর ফিক্সড এর অংশ ছিল। ওয়েজেস ওয়েজেস ছিল হলো 6,600। তো এগুলো সব যোগ করলে আমরা পাবো, এই তিনটা অ্যামাউন্ট যোগ করলে টোটাল ফিক্সড কস্ট, এর নাম হবে সি, টোটাল ফিক্সড কস্ট। তারপরে আমরা তিনটা কস্টকে যোগ করব, তাহলে হবে টোটাল কস্ট। যোগ করে একটু বলো কত হয়। 62, 68,600। তো পর্যন্ত করে এইগুলার একটু কাজ করি। হ্যাঁ, এগুলা একটু দেখো, এই 5.10 সাথে এটা গুণ হবে, এখানে আসতেছে 51,000 টাকা। 12,000 সাথে 5.12 গুণ করলে 61,200 টাকা আসবে। অর্থাৎ প্রতি রেটের সাথে যার যার ইউনিটটার গুণ দিব। এখানে আসবে 20,000 টাকা, আর এখানে 12 দুগুণে 24,000 টাকা, 3 দিয়ে গুণ করলে 30,000 টাকা, 3 বারং 36,000 টাকা। তো মোট ভেরিয়েবল কস্ট এখানে আসতেছে 5, 6, 7, 8, 9, 10, 1,01,000 টাকা। আর এটা আসতেছে 12,000 1,21,200। টোটাল কস্ট ভি নাম্বারে। টোটাল কস্ট পাবো তিনটা কস্ট যোগ করে, এ বি আর সি যোগ করে। তারপরে ই নাম্বারে আসবে সেলস, আর এফ নাম্বারে আসবে প্রফিট। এই প্রফিট পর্যন্তই আমাদের অঙ্ক শেষ।
টোটাল কস্টের যোগফল 10,000 ইউনিটেরটা 2,02,06,600। আর 12,000 ইউনিটেরটা 2,24,300। টোটাল কস্ট এখানে সেলস বসাইতে হবে, আর একটু উপরে হবে, 2,24,300। নিচে আবার সেলস বসাইতে হবে। ভাই টোটাল তো 2,01,600 আছে। হ্যাঁ 2,01,600 আছে। না 2,600, 68,600 আর 1,00,000 আর একটা হলো 33,000। এই যে এই তিনটা, এইটা এটা আর এই যে এটা যোগ করো, তিনটা কর যোগ করো। এক অঙ্কেই প্রায় টাইম অর্ধেকের বেশি চলে গেছে। সেলসটা কিভাবে বসাবো? সেলস 10,000 ইউনিটের সময় আমরা রেট বানায় রাখছিলাম 30 টাকা, আর 12,000-এর সময় আমরা রেট বানায় রাখছি কত, 27 টাকা। 30 টাকার সাথে 10,000 ইউনিট গুণ করলে হবে 3 লাখ, আর 10,000-এর 12,000-এর সাথে 27 টাকা গুণ করলে কত আসে? 3,24,000। এখানে আমরা বোঝার সুবিধার্থে লিখে দিতে পারি 30 টাকা অ্যান্ড 27 টাকা। অথবা ওই যে ওয়ার্কিং এর ওইখানে এই টাকার অ্যামাউন্টটা বের করে নিলেও পারবা, ওইখানে করলে মনে হয় ভালো হতো জিনিসটা। 10,000-এ 3 লাখ বের করে রাখতা, আর 12,000-এর 27-এর সাথে 12,000 গুণ করে 3,24,000 টাকা দেখানো যাবে। ওইখানে আর দিলে প্রফিট 97,400। প্রথমটা 97,400 আর 99,700। এই হলো আমাদের শেষ অঙ্ক। ভাই ট্যাক্সের মতন কি এটারও কি ভাই বক্সের কি নিয়ম আছে ভাই? না না, এই চ্যাপ্টারটায় ওই কস্টের ধরন অনুযায়ী বসাইতে হয়। তারপরে কিছু কিছু আইটেম আছে যেগুলো সবসময় ভেরিয়েবল কস্ট, কিছু আইটেম আছে সবসময় ফিক্সড কস্ট। ইন্স্যুরেন্স, তারপরে যত ডিপ্রিসিয়েশন আছে এগুলো সব অলওয়েজ ফিক্সড কস্ট, এগুলো ফিক্সড এর আন্ডারেই বসে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভও এখানেও হইতে পারে, আবার ভেরিয়েবলও হইতে পারে, সেটা ডিপেন্ড করতেছে কোশ্চেনে কিভাবে দেওয়া আছে, বলা আছে কিনা। কিছু কিছু বলা না থাকলে আমরা ফিক্সড কস্টে বসে। এরপরে ডিরেক্ট ইনডিরেক্ট যত খরচ আছে সবগুলো সবসময় ভেরিয়েবল কস্ট। এগুলো ডিপেন্ড করতেছে কোশ্চেনে কিভাবে বলতেছে ওই ওই অনুযায়ী। এই জন্য একদমই স্পেসিফিক কোনো চার্ট দেওয়া যায় পসিবল হয়নি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ম্যাক্সিমাম অঙ্ক এরকম আছে, কিছু কিছু অঙ্ক আছে চার্ট দেওয়া অনুযায়ী চার্ট দিয়ে করতে হয়, বা সূত্র আছে সূত্র দিয়ে করতে হয়। বিশেষ করে এই চ্যাপ্টারটা একটু অন্যরকম। শেষ হলে আমরা পরের অঙ্কে যাবো। পরেরটা আর এত ঝামেলা না, একদম সহজ একটা অঙ্ক, খুব দ্রুত হয়ে যাবে। এটাতে যে ওয়ার্কিং বেশি থাকার কারণে একটু সময় বেশি লাগে।
হয়েছে, আমরা পরের অঙ্কে যাবো এখন। সাত নম্বর অঙ্কটা অত ঝামেলা নাই, একদম ইজি একটা অঙ্ক। ওয়ার্কিং কম, দুইটা ওয়ার্কিং শুধু করতে হবে। এই যে ব্র্যাকেটের মধ্যে যেহেতু 40% ফিক্সড আর 40% ভেরিয়েবল, এই দুটা খালি কাজ করতে হবে, এছাড়া তেমন কাজ নেই। কারণ প্রশ্নটা দেখি, the statement given below gives the flexible budget at 60% capacity level, অর্থাৎ এই যে নিচে একটা বাজেট তারা দিয়ে দিছে 60% ক্যাপাসিটি লেভেলের। prepare the tabulated statement you given the budget figure at 70% and 90%। তো এইখান থেকে এই 60% এর সাহায্য নিয়ে তুমি কি করবা, 70% আর 90% এর ফ্লেক্সিবল বাজেট কত হয় সেটা তুমি তৈরি করবা। When no indication has been given, make your own classification of expense between fixed and variable cost। তো এখানে আবার বলে দিছে যে দুইটা ক্লাসিফিকেশনে এইটা কাজটা করতে, অর্থাৎ ফিক্সড টাইটেল থাকবে আর ভেরিয়েবল কস্ট টাইটেল থাকবে, দুইটা টাইটেল দিয়ে আমরা করবো। এই অঙ্কের মধ্যে সেমি আর আসতেছে না, সেমি চাইলে করা যাবে, কিন্তু সেমি আমাদের এখানে করতে না করছে, বলতে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট এই দুইটা ক্লাসিফিকেশনে আমাদের শো করতে বাজেটটা। আবার অনেক সময় বলেও দিতে পারে, আমরা কিন্তু আগের অঙ্কগুলা ফিক্সড আর ভেরিয়েবল দিয়ে করে আসছি না, পোস্টে এটাও বলে দিতে পারে যে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আর সেমি ভেরিয়েবল কস্ট নিয়ে ধরো। তো আমরা বলছিলাম যে একদম আমাদের যে লাস্ট লেকচার যেদিন হবে এই চ্যাপ্টারের, সেদিনকে আমরা একটু শিখাবো যে যদি ওইভাবে করতে বলে তাহলে কিভাবে কি কাজ করতে হয়, সেমির কাজটা কিভাবে করতে হয়। এই অঙ্কটাতে আমরা ওয়ার্কিং আগে করে রাখছি দেখে ডাইরেক্ট বসায় দিতে পারছি, কিন্তু অনেক সময় ওইভাবে ডিরেক্ট বসানো যায় না, ওইখানেও ওয়ার্কিং করতে হয়। তো সেটা আমরা শিখবো পরে লাস্ট ক্লাস, সেমি ভেরিয়েবলটা কিভাবে শো করে। তো এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে 1,60,000, এটার কোনো ওয়ার্কিং নেই, ডিরেক্ট আমরা ছকে বসাই দিব 60% লেভেলে। ডিরেক্ট লেবার আছে, ঠিক আছে, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল আছে তোমার। এইটা এখানে আমরা কি বলছিলাম যে যত ডিরেক্ট আর ইনডিরেক্ট খরচ আছে সেগুলো সবসময় ভেরিয়েবল কস্ট যদি কিছু না বলা থাকে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ঠিক আছে, এই চারটা আমাদের ভেরিয়েবল কস্ট। আর আমরা বলছিলাম ফিক্সড কস্টের আন্ডারে পরে হচ্ছে ডিপ্রিসিয়েশন আর রেন্ট। রেন্ট আর তুমি ভাড়া কি, এটা ফিক্সড কস্ট। কিভাবে ফিক্সড কস্ট, কারণ উৎপাদন, তুমি একটা কারখানা ভাড়া নিয়েছো, উৎপাদন তুমি যতই করো না কেন, যত কম বেশি করো না কেন, ভাড়া প্রতি তোমাকে মাসে কিন্তু সেম ওই করা যায় না। 12,000 দিতে হবে। তার মানে কি, রেন্টটা ফিক্সড কস্ট। তারপর ইলেকট্রিসিটির পাওয়ার, এটার আবার কিছু ফিক্সড কিছু ভেরিয়েবল, অর্থাৎ 40% এখানে বলছে যে ফিক্সড, তার মানে বাকি যে 60% আছে ওই 60%টা হলো আমাদের ভেরিয়েবল কস্ট। ওই কাজটা আমরা করে দেখাবো যে কত টাকা আসে, কার ভাগে কত পড়ে, ইলেকট্রিসিটির ভেরিয়েবলে কত পড়ে আর ফিক্সডে কত পড়ে, সেটা আমরা ওয়ার্কিং করে দেখব। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সও আমরা ওয়ার্কিং করে দেখব যে 40%-এ 8,000 টাকা আসে ভেরিয়েবল, আর বাকি যে 12,000 আছে সেটা হলো ফিক্সড, সেটাও আমরা ওয়ার্কিং করে দেখাবো। ইন্স্যুরেন্স, এটা অলওয়েজ ফিক্সড, কারণ ইন্স্যুরেন্সটা তো আর বারবার দেওয়া হয় না, ঠিক আছে, 1 বছর পর পর ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা সেটা দেওয়া হয়, ঠিক আছে, আর এটা সবসময় ফিক্সড থাকে। তার মানে আমরা এখানে আমরা কি কি পেলাম, লেবার, ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে ইনডিরেক্ট লেবার, এই চারটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ডিপ্রিসিয়েশন, রেন আর ইন্স্যুরেন্স হচ্ছে ফিক্সড কস্ট। আর এইখানে দুইটা সেমি ভেরিয়েবল আছে, সেমি ভেরিয়েবল আমরা ওইটাকেই বলি যেটার মধ্যে ভেরিয়েবলের কিছু অংশ থাকে আবার ফিক্সডের কিছু অংশ থাকে। তো এই দুইটা সেমি ভেরিয়েবল কস্টকে আমরা আলাদা করতে পারতেছি কেন, কারণ আমাদের এখানে একটা রেট দিয়ে দিছে। এই রেট দেওয়ার কারণেই আমরা কিন্তু এই সেমি ভেরিয়েবলটাকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি কতটুকু আমাদের এখানে ফিক্সড আছে, কতটুকু ভেরিয়েবল আছে। যখন আইডেন্টিফাই করা যায় না তখন এটা অবশ্যই সেমি ভেরিয়েবল টাইটেল দিয়ে সেমি ভেরিয়েবলের এগেইনস্টে লিখতে হবে, যেটা আমরা আগের অঙ্কে দেখছি যে সেলিং এক্সপেন্স দেওয়া ছিল দুই জায়গায়, দুইটা অ্যামাউন্ট ছিল, কিন্তু ওইখানে কিন্তু আগের অঙ্কে বলে নাই যে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল, ওটা কোনোভাবেই আলাদা করা পসিবল হয় নাই, দেখেই আমাদের বাধ্য হয়ে সেমি ভেরিয়েবল কস্টের টাইটেল দিয়ে ওইখানে শো করতে হচ্ছে। কিন্তু এইখানে আলাদা করা যাবে কারণ তার একটা হার দিয়ে দিছি, এই হার অনুযায়ী আমরা আলাদা করবো। আমরা এই দুইটা ওয়ার্কিং করবো, করে ছকটা করে ফেলবো। আমরা অঙ্ক দেখি। দুটা ওয়ার্কিং ছিল, এক হলো ইলেকট্রিসিটির
ইলেকট্রিক্যাল পাওয়ার ভেরিয়েবল আর ফিক্সড। ভেরিয়েবল হলো টোটাল হলো 8,000 টাকা, দুজনের সামনে 8,000 বসালাম। ফিক্সড বলছে 40%, তাহলে অবশিষ্ট যে 60% সেটা হলো ভেরিয়েবল কস্ট। এটা কত আসে দেখো, সেটা 32,3,200 আর উপরেরটা 4,800। 4,008। 2 নাম্বার ওয়ার্কিং রিপেয়ার and maintenance. ভেরিয়েবল ফিক্সড। মোট টাকা হলো প্রশ্নে দেওয়া 20,000। 20,000 এটার 40% বলছে ভেরিয়েবল, 8,000 আর 60% 12,000। এই হলো আমাদের ওয়ার্কিং। বলছি তাহলে আমরা ছক করবো এখন। ভাই ছক তো আগের মতনই তাই না ভাই? হ্যাঁ, টাকার ঘর হবে, যেহেতু রেট দেওয়া নাই কারোই, মানে একক প্রতি ব্যয়টা দেওয়া নাই, একক প্রতি ব্যয় বের করে অঙ্ক করা যাবে, কিন্তু ওয়ার্কিং অনেকগুলা হয়ে যাবে, এই জন্য আর আমরা একক প্রতি বের করতে যাব না। আমরা টাকার ঘর দিব হলো দুইটা আমাদের বের করতে বলছে, আর একটা কোশ্চেন দেওয়া আছে, তিনটা একসাথে করবো। 60%-এর সাহায্য নিয়ে আমরা বাকি দুইটা ঘর ফিল আপ করবো, অর্থাৎ 3টা ঘর হবে, টাকার ঘর 3টা। ষাট পার্সেন্ট 70, 90, 60%-এ 70%, 90%। প্রথমে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টে ইনডিরেক্ট ডিরেক্ট যা খরচ হবে সবগুলো এখানে আসবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে ইনডিরেক্ট লেবার, তারপর ইলেকট্রিক্যাল পাওয়ার, তারপর রিপেয়ার, টোটাল ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট, অবচয়, অবচয় দেওয়া 60,000, তারপরে রেন্ট, ইন্স্যুরেন্স,
আরো দুইটা আছে, নিচে জায়গা নেই, এটা আমরা পরে লিখবো। ইলেকট্রিক্যাল পাওয়ার আছে আর রিপেয়ার আছে। টাকাগুলো আমরা লিখি। 1,60,000, 40,000, 48, 40। ইলেকট্রিক্যাল পাওয়ার কত বের করছিলাম? 6%, 4,800 ভেরিয়েবল। রিপেয়ার 8,000, ডিপ্রিসিয়েশন 60,000, ট্রেন 12,000, ইন্স্যুরেন্স 12,000, ফিক্সড কস্টটা সব লেভেলে সেম থাকবে। নিচে আরো দুইটা এন্ট্রি পড়বে, হ্যাঁ, ওই যে ওয়ার্কিং করে রাখছি দেখো, রিপেয়ার আর মেইনটেনেন্স আর হলো ইলেকট্রিসিটির ফিক্সড কস্টটা কত সেটা এখানে বসে যাবে ফিক্সড এর ঘরে। ভাই ইন্স্যুরেন্সটা জানি কত ভাই দেখা যায় দেখুন 12,000। রিপেয়ার্স 12,000, রিপেয়ার্স 12,000, সবগুলো যোগ করি ফিক্সড এর ফার্স্ট এন্ট্রি। ৭৯,২০০। দেখো আমাদের এখানে জায়গা নেই আর, যোগফল বসে সব করে একই যোগফল বলবে। 99,200 না? জি ভাই, জি। তিনোটা ঘরে 99,200 বসবে। প্রথমটার যোগফল কত এই ঘরটার? 3,08,000। এখন এই ঘর থেকে এই ঘরে যাবা, হ্যাঁ, 3,08,000। এই ঘর থেকে এই ঘরে যাওয়ার নিয়ম হচ্ছে এই ঘরের যত টাকা আছে সবগুলো টাকাকে, মানে প্রত্যেকটা টাকাকে আমি 60 দিয়ে ভাগ করব, 70 দিয়ে গুণ করব, তাহলে এই ঘরের টাকাগুলো পাবো। আবার এই ঘরের টাকাকে 60 দ্বারা ভাগ 90 দিয়ে গুণ করলে এই ঘরের টাকাগুলো পাবো। ঠিক আছে, একটা লেভেল থেকে আর একটা লেভেল যাওয়ার নিয়ম হচ্ছে এরকম। তো আমি বসাই দিতেছি, তোমরা একটা দুইটা ক্যালকুলেট করে দেখো। 1,86,667, 56,000,
90% 2 ভাগ 40 60 72 60 7200 12,000। এখন টোটাল কস্ট করবে, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট যোগ করলে অঙ্ক শেষ। আজকে এই পর্যন্ত, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকি